শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, গত ক্লাসে আমরা পড়াইছিলাম হচ্ছে কোষ প্রাচীর নিয়ে। সো আজকে আমি কথা বলবো হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন নিয়ে। সো আজকে আমরা উদ্ভিদ কোষ প্রাচীরের গঠনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রথম হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে কথা বলবো, এবং কথা বলবো হচ্ছে রাসায়নিক গঠন নিয়ে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন নিয়ে, এবং আমি এরপর কথা বলবো হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে। ঠিক আছে, উদ্ভিদ কোষ প্রাচীরের কি গঠন, সূক্ষ্ম গঠন নিয়ে কথা বলবো। তাহলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো? উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন এবং সূক্ষ্ম গঠন। প্রথমে এই টপিকগুলো পড়াবো। এরপর প্রথমে দেখো আমরা উদ্ভিদ কোষ প্রাচীরের যে ভৌত গঠনের দিকে যায়, অর্থাৎ কোষ প্রাচীর তোমরা গঠন সংক্রান্ত ক্লাস 9-10 পড়াশোনা করেছো। আজকে আমরা উদ্ভিদ কোষ প্রাচীরের সেই গঠন সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো। দেখো, আমরা জানি হচ্ছে, আচ্ছা কাইন্ডলি একটু অপেক্ষা করো। আচ্ছা, তো দেখো উদ্ভিদ কোষ প্রাচীরের গঠনের মধ্যে আমরা কথা বলবো প্রথমে কি নিয়ে, ভৌত গঠন নিয়ে। আচ্ছা, উদ্ভিদ কোষ প্রাচীর কি গঠন নিয়ে কথা বলবো? ভৌত গঠন নিয়ে কথা বলবো। আচ্ছা দেখো, প্রথমে একটা কোষ প্রাচীর কখন গঠিত হওয়া শুরু হয়? তোমরা জানো হচ্ছে যখন একটা কোষ বিভাজিত হয়, ধরো এটা হচ্ছে একটা সেল। এখন এই সেল বা এই কোষটা যখন বিভাজিত হয়, প্রথমে তার নিউক্লিয়াসটা বিভাজিত হয়। একটা নিউক্লিয়াস বিভাজিত হয়, কয়টা নিউক্লিয়াস হয়? একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে তোমার দুইটা নিউক্লিয়াস হয়, যেটাকে তোমরা বলো ক্যারিওকাইনেসিস। তারপর ক্যারিওকাইনেসিসের পরেই কিন্তু এই দুই কোষের মাঝে কিন্তু কোষ প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, এখন দেখো, যখন একটা সেল ডিভিশন হয়, অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজনের পর এই দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে যে কোষ প্রাচীর কীভাবে গঠিত হয়, ব্যাপারটা আমরা এখন একটু আলোচনা করব। দেখো, তাহলে আমরা যদি একটু ধরে নিই, ধরো এদিকে হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিসের পর এদিকে হচ্ছে আরেকটা কোষ, এটা হচ্ছে ধরো তার নিউক্লিয়াস। ঠিক আছে, এখন এই কোষ প্রাচীরের মাঝ বরাবর, একদম শুরুতে কোষ প্রাচীরের মাঝ বরাবর কিছু প্রোটিন জাতীয় পদার্থ এসে কি হয়, জমতে শুরু করে। এই প্রোটিন জাতীয় পদার্থগুলা মূলত হচ্ছে এগুলো কতগুলো প্রোটিনের সুতা বা তন্তু। এই প্রোটিন জাতীয় পদার্থগুলোকে বলা হচ্ছে তোমার প্লাজমোপ্লাস্ট। এই প্রোটিন জাতীয় পদার্থগুলোকে কি বলা হচ্ছে? প্লাজমোপ্লাস্ট। এগুলাকে বলা হচ্ছে প্লাজমোপ্লাস্ট। তাইলে দেখো তো, একটা কোষ যখন নিউক্লিয়াসের বিভাজন হয়, তখন দুই কোষের মাঝে কিছু প্রোটিনের তন্তু এসে জমা হয়, যেগুলোকে আমরা কি বলবো? প্লাজমোপ্লাস্ট। দেখো, প্লাজমো শব্দের অর্থ দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে প্রাচীর। ঠিক আছে, আর এখানে প্লাস্ট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গঠন করা। ঠিক আছে, আচ্ছা তার মানে বুঝো, প্লাজমোপ্লাস্ট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কোষ প্রাচীর গঠনকারী বস্তু। কি বোঝাচ্ছে? কোষ প্রাচীর গঠনকারী বস্তু। কোষ প্রাচীর গঠনকারী বস্তু। ঠিক আছে, আচ্ছা কোষ প্রাচীর গঠনকারী বস্তু। এখন দেখো, তাহলে আমি যদি আরেকবার বলি, যখন কিভাবে কোষ প্রাচীর গঠিত হয়, উদ্ভিদ কোষ প্রাচীর প্রথম শুরুতে কি হয়, যখন ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ নিউক্লিয়াসটা যখন বিভাজিত হয়ে যায়, তখন এই দুই নিউক্লিয়াসের মাঝে কিছু প্রোটিনের তন্তু, প্লাজমোপ্লাস্ট হচ্ছে কিছু প্রোটিনের তন্তু মাঝখানে এসে জমা হয়, যে প্রোটিনের তন্তুগুলোকে বলা হচ্ছে প্লাজমোপ্লাস্ট। এই শব্দটাকে যদি আমরা ভেঙে দেখি, প্রাচীর গঠন করা এর অর্থ হচ্ছে, তার মানে এই বস্তুগুলোকে বলা হচ্ছে প্রাচীর গঠনকারী, কোষ প্রাচীর গঠনকারী বস্তু। এই প্লাস্টকে বলা হচ্ছে, মূলত এরা হচ্ছে কি ধরনের পদার্থ? এরা হচ্ছে মূলত কিছু প্রোটিন তন্তু। ঠিক আছে, এবং এই প্রোটিন তন্তুগুলার কিছু নাম আছে, যেগুলোকে মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্ট বলা হয়। আমরা চাইলে এটা মনে রাখতে পারি। তাহলে এখন আসো, এরপর কি হয়? তাহলে প্রথমে কি জমা হলো? প্লাজমোপ্লাস্ট জমা হলে এরপর কি হয় দেখো, এরপর এই কোষের মধ্যে যে গোলজি বডি আছে, তোমরা অবশ্যই গোলজি বডির ক্লাস 9-10 পড়ছো গোলজি বডির ব্যাপারে। ধরো এই কোষে এগুলো হচ্ছে গোলজি বডি, এই কোষে এগুলো হচ্ছে কি গোলজি বডি। এখন কি হয় দেখো, গোলজি বডি থেকে
কিছু এরকম ছোট ছোট বুদবুদের মতো কিছু ভেসিকল বের হয়। গোলজি বডি থেকে এগুলা কিছু বুদবুদের মতো কি বের হয়? ভেসিকল। ঠিক আছে, এই ভেসিকলগুলোকে বলা হয় পেকটিন জাতীয় ভেসিকল। কি জাতীয় ভেসিকল? পেকটিন। পেকটিন হচ্ছে একটা শর্করা জাতীয় পদার্থ। সো পেকটিন জাতীয় ভেসিকল। কেন পেকটিন জাতীয় ভেসিকল বলা হচ্ছে এই ছোট ছোট বুদবুদগুলাকে বা ছোট ছোট থলেগুলাকে? কারণ হচ্ছে এই যে ভেসিকল তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই ভেসিকলগুলার ভিতরে এগুলাকে বলা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। কারণ এই ভেসিকলগুলার ভিতরে পেকটিন নামক একটা কি থাকে? শর্করা থাকে। এখন এই পেকটিন, এখন দেখো এই ভেসিকলগুলা ধীরে ধীরে কি হয়? এগুলা গিয়ে প্লাজমোপ্লাস্টের মধ্যে গিয়ে গিয়ে আস্তে আস্তে জমা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে তোমার ভেসিকলগুলা গোলজি বডি থেকে যে সমস্ত কি আসতেছে পেকটিন জাতীয় ভেসিকল, এগুলো এসে কোথায়? প্লাজমোপ্লাস্টের সাথে একত্রিত হবে। তাহলে দেখো আবার যদি ভাইয়া একটু বলি, প্রথমে আমরা কি দেখতেছি? আমরা হচ্ছে কোষ প্রাচীরের কি দেখতেছি? ভৌত গঠন, মানে কোষ প্রাচীরটা কিভাবে গঠিত হচ্ছে, কি কি স্তর দ্বারা কোষ প্রাচীর গঠিত হয় সেটা দেখতেছি। প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, যেটা হচ্ছে কোষ বিভাজনের সময় যেটাকে কেরিওকাইনেসিস বলো, এবং কেরুকাইনেসিসের পর মাঝখানে কিন্তু কোষ প্রাচীর সৃষ্টি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো প্রথমে কিছু প্রোটিনের তন্তু, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাদা বর্ণের আমি দিলাম, এগুলো হচ্ছে ধরো কিছু প্রোটিনের তন্তু, এগুলো এসে মাঝখানে জমা হয়, যেগুলোকে বলা হচ্ছে প্লাজমোপ্লাস্ট। প্রোটিনের তন্তুগুলোকে কি বলা হয়? প্লাজমোপ্লাস্ট। প্লাজমোপ্লাস্ট ওয়ার্ডটাকে আমরা ভেঙে দেখলাম, এখানে আমি লিখে দিছি। আচ্ছা, এরপর প্লাজমোপ্লাস্টের সাথে গোলজি বডি, এগুলা হচ্ছে কি? এই যে এরা হচ্ছে কি? এগুলা হচ্ছে গোলজি বডি। এই গোলজি বডি থেকে, গোলজি বস্তু বা গোলজি বডি থেকে কি বের হয়? পেকটিন জাতীয় কিছু বেসিকল বের হয়। বেসিকলগুলো তারপর প্লাজমোপ্লাস্টের সাথে গিয়ে একত্রিত হয়। তাহলে এই যে পেকটিন জাতীয় বেসিকল এবং প্লাজমোপ্লাস্ট দুইটা মিলেই কিন্তু এখানে একটা মাঝখানে একটা পর্দা তৈরি করে। দেখো মাঝখানে একটা পর্দা তৈরি করে, আমরা মনে করি মাঝখানে একটা পর্দা আমরা এখানে কল্পনা করি, এখানে একটা পর্দা তৈরি হলো, ধরো এটাই হচ্ছে সেই পর্দা। তাহলে এটা কি কি দ্বারা তৈরি হলো? এটাকে, এই পর্দাটাকে নাম হচ্ছে কি? এই পর্দাটার নাম হচ্ছে ভাইয়া মধ্য পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে মধ্য পর্দা। তাহলে এই মধ্য পর্দা গঠন করার জন্য কি কি প্রয়োজন হয়েছিল? প্রথমে কি এসে যুক্ত হয়েছে এখানে? প্লাজমোপ্লাস্ট। তারপর কি এসে যুক্ত হলো? প্লাজমোপ্লাস্টের সাথে যুক্ত হলো কি? এখানে যুক্ত হয়েছে পেকটিন জাতীয় বেসিকল। কি জাতীয় বেসিকল? পেকটিন জাতীয় বেসিকল। ঠিক আছে, এই দুইটা জিনিস মিলিত হয়ে কি গঠন করছে? বলো, এই দুইটা জিনিস মিলিত হয়ে কি গঠন করছে? মধ্য পর্দাটা ভাইয়া গঠন করছে। ঠিক আছে, দুইটা জিনিস মিলিত হয়ে কি গঠন করছে? মধ্য পর্দাটা গঠন করছে। তাহলে কোষ, তোমার একটু কাইন্ডলি বলো, প্রথমে শুরুতে কি গঠন হয়? একটা কোষ প্রাচীর যখন গঠন হয় তখন দুইটা কোষের মাঝে প্রথমে কি গঠিত হয়? মধ্যপর্দা গঠিত হয়। মধ্যপর্দা কি দিয়ে গঠিত? প্লাজমোপ্লাস্ট প্লাস পেকটিন জাতীয় বেসিকল দিয়ে গঠিত হয়। পেকটিন জাতীয় বেসিকলগুলো থেকে বের হচ্ছে? গোলজি বডি থেকে ভাইয়া বের হচ্ছে। অতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, এরপর কি হয় দেখো, এরপর যে ঘটনাটা হয় দেখো, এরপর এই কোষ থেকে বিভিন্ন রকম পদার্থ এসে দেখো, এরপর এই কোষ থেকে বিভিন্ন পদার্থ, যেমন ধরো সেলুলোজ, হেমিসেলুলোজ, এরকম বিভিন্ন পদার্থ এসে মধ্যপর্দার উপর জমা হয়। তাহলে মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি হবে। তাহলে কি দেখবো আমরা? মধ্যপর্দার উপর বিভিন্ন পদার্থ জমা হয়ে একটা কি তৈরি হবে? একটা স্তর তৈরি হবে। দেখো তাহলে একটা কোষ থেকে বিভিন্ন বস্তু, সেলুলোজ, হেমিসেলুলোজ, এই জাতীয় শর্করাগুলো এসে জমা হয়ে মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি করবে, যে স্তরকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। যে স্তরকে আমরা কি বলবো? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ভাইয়া প্রাথমিক প্রাচীর, অথবা প্রাইমারি সেল ওয়াল বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে মধ্যপর্দার উপর কি হয়? প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আচ্ছা, এই কোষ থেকে বিভিন্ন পদার্থ জমে এই কোষের দিকে যেরকম প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে, এই কোষ থেকেও বিভিন্ন পদার্থ, যেমন ধরো সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলা জমা হয়ে ঠিক একইভাবে সেম এই সাইটেও একটা কি তৈরি হবে? স্তর তৈরি হবে। ঠিক আছে, একটা কি তৈরি হবে? স্তর তৈরি হবে, যেটাকে আমরা কি বলবো বলো? মধ্যপর্দার উপর যে স্তর, সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে এই পাশেও প্রাথমিক প্রাচীর গঠিত হলো, এই পাশেও কি প্রাথমিক প্রাচীর গঠিত হলো। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। এগুলা কি দিয়ে গঠিত? এগুলো আমরা ভাইয়া লিখে দেবো সবগুলা বিস্তারিত, তোমরা জাস্ট একটু দেখো কার উপর কে তৈরি হচ্ছে সেটা। আচ্ছা গেল, এরপর দেখো, এরপর খেয়াল করো, এরপর যেটা হয় দেখো, এরপর তোমার
এই যে প্রাথমিক প্রাচীরের উপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যারা স্থায়ী কোষ তাদের ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীরের উপর আরও একটা কোষের স্তর তৈরি হয়। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরের উপর আরেকটা কোষের স্তর তৈরি হয়, যে কোষের স্তরটা হচ্ছে নিজেই 3 স্তর বিশিষ্ট। একটা কোষের স্তর তৈরি হয়, ঠিক আছে, 3 স্তর বিশিষ্ট। কখনো কখনো বিভিন্ন পদার্থ এই যে কার উপর, প্রাথমিক প্রাচীরের উপর জমা হয়ে 3 স্তর বিশিষ্ট আরেকটা কি তৈরি হয়, স্তর তৈরি হচ্ছে। এই যে এইটা কয় স্তর আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর। এটা কার উপর তৈরি হলো, এটা তৈরি হয়েছে আমাদের প্রাথমিক প্রাচীরের উপর। তাহলে প্রাথমিক প্রাচীরের উপর এই যে আরেকটা মোটা 3 স্তর বিশিষ্ট লেয়ার তৈরি হলো, এই লেয়ারটাকে আমরা কি বলবো জানো, এটাকে বলা হয় থাকে এই যে এক স্তর, এখানে 3 স্তর বিশিষ্ট এই লেয়ার, এই যে দ্বিতীয় স্তর, এটাকে বলা হয় বা 3 স্তর বিশিষ্ট এই লেয়ারটাকে বলা হচ্ছে সবুজ কালারের এটা, এটাকে বলবো আমরা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। গৌণ প্রাচীর বা কি ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে আমরা কি দেখলাম, প্রাথমিক কোষ প্রাচীরের উপর কি তৈরি হলো, গৌণ কোষ প্রাচীর বা গৌণ প্রাচীর তৈরি হলো। ঠিক সেমভাবে এই দিক থেকেও বিভিন্ন পদার্থ, বিভিন্ন রাসায়নিক পদার্থ, তোমার লিগনিন, সুবেরিন, এগুলো জমা হয়ে হয়ে কার উপর, প্রাথমিক কোষ প্রাচীরের উপর, এটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, এর উপর আরেকটা স্তর তৈরি হতে পারে 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, তো আরেকটা স্তর তৈরি হতে পারে। তাহলে এই স্তরটার নাম কি, এই স্তরটার নাম হচ্ছে ভাইয়া গৌণ কোষ প্রাচীর। তাহলে আমরা কয়টা কোষ প্রাচীর দেখলাম, প্রথম হচ্ছে এই পাশে একটা কোষ, দেখো এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ। প্রথমে এই দুই কোষ প্রাচীরের মাঝে কি তৈরি হলো ভাইয়া, মধ্যপর্দাটা তৈরি হলো। মধ্যপর্দা কি দিয়ে তৈরি হয়, প্লাজমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় বেসিকলগুলা দিয়ে এই মধ্যপর্দাটা প্রথমে তৈরি হয়। ঠিক আছে, তারপর মধ্যপর্দার উপর আমরা দেখলাম এদিকে একটা তৈরি হয়েছে, এটা কি, মধ্যপর্দার উপর এই পাশে একটা তৈরি হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার প্রাথমিক কোষ প্রাচীর। এটা হচ্ছে কি, এই পাশেও তৈরি হয় প্রাথমিক কোষ প্রাচীর, উভয় পাশে তৈরি হবে। ঠিক আছে, আবার এই দিকে তৈরি হচ্ছে কি, সেকেন্ডারি কোষ প্রাচীর। দেখছো, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে, গৌণ কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। তাহলে আমরা কি কোষ প্রাচীরের 3টা যে স্তর আছে, একটা হচ্ছে মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, একটা হচ্ছে গৌণ প্রাচীর। তা আমরা এই 3টা প্রাচীর সম্পর্কে একটু বুঝতে পারছি কিনা ভাই, একটু বলো তো আমাকে, একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, একটু বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও তো সবাই কমেন্ট করে। তাহলে আমরা কোষ প্রাচীরের গঠনের মধ্যে দেখলাম বুঝতে পারছো তোমরা, কাইন্ডলি আমাকে একটু জানাও তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপর দেখো আমরা মধ্যপর্দা, এই 3টা লেয়ার সম্পর্কে, একটা হচ্ছে কি মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, একটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর বা গৌণ প্রাচীর, এই 3টা স্তর সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। চলো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, আমরা কথা বলবো হচ্ছে মধ্যপর্দা নিয়ে। মধ্যপর্দা যেটাকে বলা হয় তাকে মিডল লেমেলা। ঠিক আছে, মধ্যপর্দা নিয়ে কথা বলি, যে মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দাটা, প্রথমে যে বিষয়টা আমি বলবো মধ্যপর্দা নিয়ে, এটা কি দিয়ে গঠিত হয়েছে তোমরা দেখছিলা, সেটা হচ্ছে প্লাজমোপ্লাস্ট। প্লাজমোপ্লাস্ট অর্থাৎ কিছু প্রোটিনের তন্তু, প্লাস হচ্ছে ভাইয়া কি, প্লাস হচ্ছে প্লাজমোপ্লাস্টের সাথে প্লাস কি ছিল, প্লাস ছিল হচ্ছে পেকটিন জাতীয় বেসিকল। পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন জাতীয় কি ভেসিকল। ঠিক আছে, যেগুলো গোলজি বডি থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর ভাইয়া খেয়াল করো, এরপর হচ্ছে ভাইয়া কি, এই মধ্যপর্দার বিষয়ে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। প্রথম হচ্ছে এই মধ্যপর্দাটা হচ্ছে দুটি কোষের মধ্যবর্তী। তোমরা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে দুটি কোষের মধ্যবর্তী তৈরি হবে। মধ্যপর্দা দুটি কোষের কি মধ্যবর্তী স্থানে তৈরি হবে। ঠিক আছে, দুটি, এগুলা যদি নোট ডাউন করে ফেলো বা এগুলো যদি পড়ে ফেলো, কোষ প্রাচীর সম্পর্কে সিকিউ বলো এমসিকিউ বলো, সব কিছুর আনসার তুমি করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এই মধ্যপর্দাটা হচ্ছে জেলির মতো। ঠিক আছে, কিসের মতো এটা, এটা হচ্ছে ভাইয়া জেলির মতো। কেন জেলির মতো, কারণ হচ্ছে এই মধ্যপর্দার মধ্যে পেকটিক অ্যাসিডও থাকে। ঠিক আছে, কি অ্যাসিড থাকে, পেকটিক অ্যাসিড নামক একটা অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা একটু জেলির নিয়েই তোমার জেলির নিয়েই গঠন তৈরি করে, যার কারণে মধ্যপর্দা হচ্ছে কি জেলির মতো। তাহলে
মধ্যপর্দা হচ্ছে কিসের নিয়ে, জেলির নিয়ে। কেন? এটার মধ্যে কি আছে, পেকটিক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে আর কি থাকে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কি থাকে, পেকটেট লবণ থাকে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে। দেখো এটা কীরকম, পেকটিন আমরা নাম শুনছি, পেকটিন হচ্ছে আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে একটা শর্করা। এখন এই শর্করার সাথে যদি ক্যালসিয়াম আয়ন যুক্ত হয় পেকটিনের সাথে, তখন বলবো হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। আর যদি তোমার এখানে পেকটিন এই শর্করার সাথে যদি সোডিয়াম আয়ন যুক্ত হয়, তখন বলবা সোডিয়াম পেকটেট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আশা করি। পেকটিনের সাথে যদি ক্যালসিয়াম যুক্ত হয় ক্যালসিয়াম পেকটেট, আর যদি ম্যাগনেসিয়াম যুক্ত হয় ম্যাগনেসিয়াম পেকটেট বলবো। ঠিক আছে, তাহলে এবং দেখো এটা হচ্ছে তোমার দুটি কোষের মধ্যবর্তী, এবং এটা তোমরা এখানে ইতিমধ্যে দেখছো এই যে সাদা বর্ণের এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে মধ্যপর্দা। এটা ব্যাপারে যদি আমরা বলি, এটা হচ্ছে দুই কোষের মধ্যবর্তী, এদিকে একটা কোষ এদিকে একটা কোষ, দুইটা কোষের মধ্যবর্তী স্থানে এটা অবস্থান করতেছে, এবং এটা বলতেছে জেলির মতো। ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে এখানে। ঠিক আছে, এখন যদি ভাইয়া দেখো এইগুলো আমরা লিখলাম, এখন এটাকে সিমেন্টের মতো কাজ করে বলে, কারণ হচ্ছে এদিকে একটা কোষ এদিকে একটা কোষ, এই দুইটা কোষকে ধরে রাখে হচ্ছে এই যে মধ্যপর্দাটা। এই মধ্যপর্দা যদি গলে যায় তাহলে দুইটা কোষ কিন্তু আলাদা হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে খেয়াল করো তো, এখানে আমরা ভাইয়া কি দেখলাম, এখানে আমরা দেখতেছি হচ্ছে কি কি থাকে ভাইয়া, এখানে থাকে হচ্ছে তোমার, এখানে থাকে এটা বলতে পারি আমরা সিমেন্টের মতো কাজ করে, এটা বলতে পারি সিমেন্টের মতো কি করে কাজ করে। তাহলে মধ্যপর্দার ব্যাপারে এই বিষয়গুলো একটু কাইন্ডলি লিখে ফেলো, এবং তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। মধ্যপর্দাটা হচ্ছে আমাদের এই যে মধ্যপর্দা সাদা কালারের আমি এখানে আঁকলাম, যেটা মাঝখানে আছে কোষের, এবং এটার ব্যাপারে আমি যে তথ্যগুলো তোমাকে দিলাম এগুলো কাইন্ডলি একটু লিখে ফেলো। কাইন্ডলি যারা আছো আমার সাথে, আছো কাইন্ডলি তারা একটু লিখে ফেলো ব্যাপারগুলা, এবং বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি বলো। এবং আচ্ছা, এর পরবর্তী দেখো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার প্রাথমিক কোষ প্রাচীর। দেখো আমরা দেখতে পাচ্ছি কি মধ্যপর্দার উপর যেটা তৈরি হলো, মধ্যপর্দার উপর এই যে মধ্যপর্দার উপর যে হলুদ বর্ণের আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কোষ প্রাচীর। এই যে এটা মধ্যপর্দার উপর, তাহলে কি তৈরি হলো, প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হলো। এবং এই প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে আমি কিছু কথা বলবো। ঠিক আছে, দেখো প্রথমে লেখো আমরা এখন কি ব্যাপারে জানবো, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর, যেটাকে প্রাইমারি সেল ওয়ালও বলে। ঠিক আছে, দেখো এখন এই প্রাথমিক কোষ প্রাচীরের ব্যাপারে কি কি বিষয় আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে এই প্রাথমিক কোষ প্রাচীরটা গঠিত হচ্ছে সেলুলোজ। কি কি পদার্থ এখানে থাকে আমরা যদি একটু জেনে নিই, এগুলোর মধ্যে থাকে সেলুলোজ, এবং তাকে হচ্ছে হেমিসেলুলোজ। এখন সেলুলোজ হচ্ছে ভাইয়া তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম, সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার, অর্থাৎ আমরা যে গ্লুকোজ অণু আছে অনেকগুলা গ্লুকোজ অণু মিলে হচ্ছে তোমার কি সেলুলোজ তৈরি করে। হেমিসেলুলোজটা হচ্ছে সেলুলোজের মতো, শুধু এই সেলুলোজের মধ্যে শুধুমাত্র একরকম শর্করা থাকে, শুধুমাত্র গ্লুকোজের অণু থাকে, সব শুধুমাত্র কি থাকে, গ্লুকোজের অণু থাকে সেলুলোজের ভিতরে। কিন্তু হেমিসেলুলোজের ভিতরে গ্লুকোজ ছাড়াও অন্যান্য, যেমন ধরো জাইলোস, অ্যারাবিনোস ইত্যাদি অন্যান্য শর্করার অণুও পরস্পরের সাথে যুক্ত হয়ে হেমিসেলুলোজ তৈরি করে। তারপর হচ্ছে আরেকটা থাকে হচ্ছে পেকটিন। ঠিক আছে, পেকটিনও কিন্তু ভাইয়া শর্করা। পেকটিন শর্করাটা হচ্ছে তোমার গ্লাইকোরেনিক অ্যাসিড নামক একটা শর্করার পলিমার। ঠিক আছে, যাই হোক এগুলো আমাদের মনে রাখতে হবে না, জাস্ট আমরা মনে রাখবো প্রাথমিক কোষ প্রাচীরের উপাদানগুলো কী কী থাকে, প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন থাকে। ঠিক আছে, এবং আমরা আরেকটা বিষয় মনে রাখবো, এই প্রাথমিক কোষ প্রাচীরটা হচ্ছে তোমার পাতলা, খুবই পাতলা হবে, এবং আমরা দেখছি হচ্ছে এর পুরুত্ব হচ্ছে মাত্র 1 থেকে হচ্ছে 3 মাইক্রোমিটার। 1 থেকে কত, 3 মাইক্রোমিটার হয়ে থাকে। বুঝতে পারছো? এবং দেখো আমরা প্রাথমিক কোষ প্রাচীরের ব্যাপারে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে এই প্রাথমিক কোষ প্রাচীরের পাতলা হয় এবং এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে কত, 3 মাইক্রোমিটার, এটা আমরা মনে রাখবো। এবং আরেকটা বিষয় জানবো হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর
যারা হচ্ছে বাজক কোষ কারা, যারা দেখো দ্রুত বিভাজিত হয়, একটা কোষ তৈরি হলো, এটা আবার সেল ডিভিশন করে নতুন কোষ তৈরি করলো, এটা তৈরি হওয়ার সাথে সাথে আবার সেল ডিভিশন করে নতুন কোষ তৈরি হলো। তাহলে যেই কোষগুলো কন্টিনিউয়াস বিভাজিত হতে থাকে তাদেরকে বলবো আমরা ভাজক কোষ, ঠিক আছে, কোষ বিভাজন চালিয়ে যায়, ঠিক আছে। আর যাদের কোষ বিভাজন বন্ধ হয়ে যায় তাদেরকে বলবো আমরা স্থায়ী কোষ। তোমরা দেখবো হচ্ছে ভাজক কোষের ক্ষেত্রে দেখা যাবে কি জানো, শুধুমাত্র ভাজক কোষের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই প্রাথমিক কোষ প্রাচীরটা দেখবো, এখানে আমরা এই যে গৌণ কোষ প্রাচীর, এই 3 লেয়ার বিশিষ্ট এই মোটা স্তরটা দেখতে পারবো না, গ্রিন কালারের এই স্তরটা দেখবো না, অর্থাৎ গৌণ কোষ প্রাচীর আমরা দেখবো না। কাদের ক্ষেত্রে? ভাজক কোষের ক্ষেত্রে। তাহলে ভাজক কোষের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে? প্রাথমিক প্রাচীর থাকবে। তাহলে এই ব্যাপারটা আমরা লিখি, ভাজক কোষের ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র আচ্ছা ভাজক কোষে লিখতে পারি, ভাজক কোষে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে। শুধুমাত্র কি থাকে? প্রাথমিক প্রাচীর থাকে, ঠিক আছে। তাহলে ভাজক কোষে কখনো গৌণ কোষ প্রাচীর থাকে না। ভাজক কোষে কি থাকে না ভাইয়া? ভাজক কোষে গৌণ কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই কোষ প্রাচীরটা হচ্ছে, প্রাথমিক কোষ প্রাচীরটা হচ্ছে, তোমরা দেখছো হচ্ছে একস্তরী। কয় স্তরী ভাইয়া? এটা হচ্ছে একস্তরী। যেখানে তোমরা এদিকে যদি একটু লক্ষ্য করো, যেখানে তোমরা এটা দেখছো হচ্ছে গৌণ কোষ প্রাচীর, যেটা সেটা হচ্ছে 3 স্তরী, 1 2 3। কিন্তু এই যে তোমার দেখতে পাচ্ছ প্রাথমিক কোষ প্রাচীর, এটা কিন্তু এই যে মাত্র একস্তর বিশিষ্ট, একস্তরী, ঠিক আছে। এই কোষের দিকেও থাকবে, এটা এই কোষের দিকেও থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক কোষ প্রাচীর কয় স্তরী? একস্তরী। তাহলে প্রাথমিক কোষ প্রাচীরের ব্যাপারে এই বিষয়গুলো একটু তুলে ফেলো। এখান থেকে তুমি চাইলে সিকিউর জন্য লেখার সময় প্রাথমিক কোষ প্রাচীর দিয়ে লিখতে পারো, এটা সেলুলোজ সেমিসেলুলোজ পেকটিন দিয়ে গঠিত, এটি হচ্ছে একস্তরী, পাতলা, এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, এবং এটা শুধুমাত্র ভাজক কোষে শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে, কোনো গৌণ কোষ প্রাচীর থাকে না। এগুলা লিখতে পারো তোমার যদি সিকিউতে আসে, এবং তুমি এমসিকিউর জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাইন্ডলি আমাকে একটু বলো বুঝছো কিনা। এর পরবর্তীতে আমি তোমাদের গৌণ কোষ প্রাচীর নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমরা কথা বলবো এরপর কি নিয়ে ভাইয়া? গৌণ কোষ প্রাচীর নিয়ে। কাইন্ডলি একটু আমাকে বলো তোমরা বুঝতে পারছো কিনা অতটুকু। আচ্ছা, এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার গৌণ কোষ প্রাচীর। আমরা প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে কথা বললাম, এরপর আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে? গৌণ কোষ প্রাচীর নিয়ে, বা সেকেন্ডারি সেল ওয়াল নিয়ে। গৌণ কি প্রাচীর? কোষ প্রাচীর, ঠিক আছে। আমরা এখন কথা বলবো কি নিয়ে বলো তো ভাইয়া? গৌণ কোষ প্রাচীর নিয়ে। দেখো এখন এই গৌণ কোষ প্রাচীরটা তোমরা দেখছিলা, এটা হচ্ছে কি কি পদার্থ দিয়ে তৈরি হয়, এটা আমরা একটু প্রথমে বুঝবো। গৌণ কোষ প্রাচীর তৈরি হচ্ছে তোমার সেলুলোজ থাকে, সাথে থাকবে হচ্ছে লিগনিন এবং এই সুবেরিন নামক এই পদার্থগুলো, ঠিক আছে। তাহলে গৌণ কোষ প্রাচীরে এই উপাদানগুলো আমরা দেখব। তাহলে গৌণ কোষ প্রাচীর গঠিত হচ্ছে সেলুলোজ, লিগনিন এবং সুবেরিন দিয়ে, এবং এটা হচ্ছে পুরুত্ব বেশি, এটা হচ্ছে খুবই পুরু, এবং মনে রাখবে এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। গৌণ কোষ প্রাচীর, যেখানে তোমরা প্রাথমিক কোষ প্রাচীর দেখেছিলে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর এখানে গৌণ কোষ প্রাচীর আমরা দেখবো হচ্ছে 5 থেকে 10 কত মাইক্রোমিটার। এরপর ভাইয়া যেটা লক্ষ্য করবো আমরা, এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। গৌণ কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট, বা আমরা বলতে পারি 3 স্তরই। এখন আসো স্তরগুলা কি কি দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 স্তর। এই একটা স্তর যেটাকে বলা হয় ভিতরের স্তরকে S1, মাঝখানে একটা হচ্ছে S2, এটা হচ্ছে S3। এটাকে বলা হয় অন্তঃস্তর, এটা হচ্ছে মধ্য স্তর, এবং এটা হচ্ছে বহিঃস্তর। তাহলে কয়টা স্তর আমরা দেখব? 3টা স্তর দেখব। এটা হচ্ছে অন্ত, মধ্য এবং কি স্তর? বহিঃস্তর। তাহলে খেয়াল করো, আমরা বলতে পারি 3 স্তর, এগুলো কি কি? S1, S2 এবং S3। ভিতরের দিকে স্তরটাকে বলবো S1 বা অন্তঃস্তর, ঠিক আছে। আর মাঝখানের স্তরটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে বলবো হচ্ছে মধ্যস্তর, এবং তোমার একদম বাইরের স্তরটাকে বলবো S3 বা বহিঃস্তর, ঠিক আছে। আমরা এই 3টা স্তর কার মধ্যে দেখব? তোমার গৌণ কোষ প্রাচীরের মধ্যে দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, আমরা এই গৌণ কোষ প্রাচীরটা কিন্তু
তোমার ভাজক কোষে দেখবো না। ভাজক কোষে শুধুমাত্র প্রাথমিক মধ্যপর্দার উপর শুধুমাত্র প্রাথমিক কোষপ্রাচীর থাকবে, এখানে কোনো গৌণ কোষপ্রাচীর থাকবে না। সো এই গৌণ কোষপ্রাচীর কোথায় থাকে এটা আমরা একটু মনে রাখতে হবে। গৌণ কোষপ্রাচীর কাদের থাকে? এটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যুতে, ঠিক আছে? স্থায়ী কোষে আমরা বলতে পারি, সরি, স্থায়ী টিস্যুর কোষে। এখানে একটু লেখাটা একটু মানে পড়তেছে না। স্থায়ী টিস্যুর কোষ আমি নিচে লিখলাম, স্থায়ী টিস্যুর কোষে কি থাকে? গৌণ প্রাচীর থাকে, ঠিক আছে? গৌণ প্রাচীর থাকে, প্রাচীর থাকে। স্থায়ী টিস্যুর কোষগুলা কি কি ভাইয়া? দেখো স্থায়ী টিস্যুর কোষগুলা কি কি হতে পারে? যেমন ধরো তোমরা ক্লাস 9-10-এ পড়ছিলা হচ্ছে উদ্ভিদের যে তোমার কি আছে যে পরিবহন টিস্যু, ঠিক আছে? যারা হচ্ছে জাইলেম ফ্লুয়েম, ঠিক আছে? যারা জাইলেম হচ্ছে জল পরিবহন করে, ফ্লুয়েম হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন করে। সো এই জাইলেমটা কি করে ভাইয়া? জাইলেম ফ্লুয়েম হচ্ছে, জাইলেম ফ্লুয়েমের মধ্যে তোমরা পড়ছিলা হচ্ছে ট্রাকি টু বেসেল। ট্রাকি টু বেসেল কিন্তু হচ্ছে স্থায়ী টিস্যু। তো এদের মধ্যে কি থাকতে পারে? গৌণ কোষপ্রাচীর থাকতে পারে। আসতে পারে গৌণ কোষপ্রাচীর কার মধ্যে আছে? এক্সাম্পল তোমার এখানে অপশনে দিতে পারে ট্রাকি টু বেসেল, এদের মধ্যে গৌণ কোষপ্রাচীর আছে কারণ তারা হচ্ছে স্থায়ী টিস্যুর কোষ। তাহলে গৌণ কোষপ্রাচীর এটা কিন্তু ভাজক কোষে থাকবে না, স্থায়ী কোষে থাকবে, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে গৌণ কোষপ্রাচীর সম্পর্কে আমরা যে তথ্যগুলো মনে রাখবো, এটা সেলুলোজ, লিগনিন, সুবেরিন দিয়ে গঠিত। এটা খুবই পুরু, 5 থেকে 10 মাইক্রোমিটার, এবং এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। স্তরগুলো হচ্ছে S1, S2, S3, অন্তঃস্তর, মধ্যস্তর এবং বহিঃস্তর। স্থায়ী টিস্যুর কোষে গৌণ কোষপ্রাচীর থাকবে। অন্যান্য কোষে, ভাজক কোষে গৌণ কোষপ্রাচীর থাকে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্রাকিট এবং বেসেলের মধ্যে থাকবে। কাইন্ডলি অতটুকু আমাদের একটু বলো, আমি সামনের দিকে প্রোগ্রেস করব, যাব, একটু আমাকে বলো এতটুকু বুঝতে পারছো কিনা। এতটুকু বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু বলো। যারা উপস্থিত আছো কাইন্ডলি একটু বলো এতটুকু বুঝতে পারছো কিনা, এরপর আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট নিয়ে কথা বলবো। দেখো প্রোটোপ্লাস্টকে আমরা তো কোষপ্রাচীর সম্পর্কে জানলাম। সো আমরা দেখলাম কি, একটা ধরো এটা হচ্ছে একটা কোষ, যেটা তার প্লাজমা মেমব্রেন, এবং এটা ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষটা। এবং এই কোষের যে বাইরের অংশ, ঠিক আছে, এই কোষের বাইরে আমরা জানি হচ্ছে কোষপ্রাচীর থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ধরো কোষপ্রাচীর, কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে। এখন প্রোটোপ্লাস্ট হচ্ছে কি, তুমি প্রোটোপ্লাস্ট হচ্ছে যদি তুমি কোষপ্রাচীরটাকে বাদ দিয়ে দাও, কোষপ্রাচীর ছাড়া ভিতরে যা অংশ আছে পুরা অংশটাকে তুমি কি বলতে পারবা? প্রোটোপ্লাস্ট বলতে পারো। অর্থাৎ কোষপ্রাচীর ব্যতীত বা কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত কোষের সমুদয় অংশ, এখানের মধ্যে প্লাজমা মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, সবটা থাকবে। তাহলে কোষের সমুদয় অংশটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাস্ট বলবো। তাহলে ভাইয়া কি বলবো দেখো তো, আমরা কি বলবো, কি প্রোটোপ্লাস্টের সংজ্ঞা কি দিতে পারি? প্রোটোপ্লাস্টের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি হচ্ছে কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত, কোষপ্রাচীর, কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত, কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত কোষের, কোষের সমুদয় অংশকে, কোষের সমুদয় অংশকে, কোষের সমুদয় অংশকে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট বলে। তাহলে মনে রাখিও প্রোটোপ্লাস্ট কি, অর্থাৎ কোষপ্রাচীর যদি বাদ দাও, ঠিক আছে, কি বাদ দিলে, তুমি যদি উদ্ভিদ কোষপ্রাচীরটা বাদ দাও, অর্থাৎ এই কোষপ্রাচীর যদি বাদ দাও, আর বাকি যা এখানে উপস্থিত আছে, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম যা আছে,
পোড়া কোষটাকে কি বলতে পারো তুমি? প্রোটোপ্লাস্ট বলতে পারো। তাহলে প্রোটোপ্লাস্ট কি? কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত কোষের সমুদয় অংশটাকে কি বলবো আমরা? প্রোটোপ্লাস্ট বলবো। কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত কোষের সমুদয় অংশকে আমরা কি বলবো? প্রোটোপ্লাস্ট বলবো। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া দেখো প্রোটোপ্লাস্ট নিয়ে যদি আমরা কিছু কথা বলি, এটা ছিল আমাদের প্রোটোপ্লাস্টের সংজ্ঞা। ঠিক আছে? এটা ছিল প্রোটোপ্লাস্টের সংজ্ঞা। ঠিক আছে? এখন প্রোটোপ্লাস্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো, কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ কোষের ভিতরে যে কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত যে প্রোটোপ্লাস্টটা আছে, অর্থাৎ পুরা কোষটাকে তুমি প্রোটোপ্লাস্ট চিন্তা করতে পারো। কোষ প্রাচীর ছাড়া সম্পূর্ণ কোষটাকে তুমি প্রোটোপ্লাস্ট চিন্তা করতে পারো। এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নির্জীব বস্তু থাকে, এখানে কি থাকবে ভাইয়া? নির্জীব বস্তু। এখানে কি থাকবে ভাইয়া? নির্জীব বস্তু। আর হচ্ছে ভিতরে যে সজীব বস্তু থাকবে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাস্ট থেকে আমরা যদি নির্জীব বস্তুগুলোকে বাদ দিই, প্রোটোপ্লাজম হচ্ছে কি? প্রোটোপ্লাস্ট থেকে যদি আমরা নির্জীব বস্তুগুলোকে বাদ দিই, তাহলে যে অংশে সজীব অংশটা থাকবে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। এখন খেয়াল করো, নির্জীব বস্তু আসলে কি? নির্জীব বস্তু হচ্ছে যেগুলো আসলে কোষের অভ্যন্তরে বিভিন্ন কাজ করতে সহায়তা করে কিন্তু নিজে কাজ করে না, এরকম কিছু। ঠিক আছে? প্রোটোপ্লাজম আর সজীব বস্তু বলতে কি? তারা বিভিন্ন কাজ, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, রাইবোসোম সে অ্যামাইনো অ্যাসিড বা সে প্রোটিন সংশ্লেষণ করে। ঠিক আছে? তাহলে এরকম নিউক্লিয়াস সকল কাজ নিয়ন্ত্রণ করে কোষের অভ্যন্তরে। ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। ঠিক আছে? তাহলে এগুলাকে আমরা প্রোটোপ্লাজমের অংশ বলতে পারি, অর্থাৎ যারা বিভিন্ন কাজ করবে তারা। আর যেগুলো হচ্ছে কোনো কাজ করবে না, তারা বিভিন্ন কাজে হয়তো সহায়তা করতে পারে, এই উপাদানগুলোকে আমরা নির্জীব বস্তু বলতে পারি। তো নির্জীব বস্তুগুলোর মধ্যে কি কি থাকবে দেখো? নির্জীব বস্তুগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকতে পারে সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ, থাকতে পারে নির্জীব বস্তুগুলোর মধ্যে। তারপর হচ্ছে নিঃসৃত পদার্থ এবং থাকতে পারে হচ্ছে কিছু উদ্ভিদ কোষের ভিতরে কিছু বজ্র পদার্থ। এগুলা হচ্ছে সব কিসের অংশ? নির্জীব বস্তুর অংশ। আর প্রোটোপ্লাস্টের অংশ কোনগুলা? প্রোটোপ্লাস্টের অংশ হিসেবে আমরা বলতে পারি কি কি দেখো? প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, এবং সাইটোপ্লাজম এগুলা হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। সাইটোপ্লাজম, এরপর হচ্ছে ভাইয়া কি? এরপর হচ্ছে নিউক্লিয়াস। এই তিনটা হচ্ছে কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ, নিউক্লিয়াস। ঠিক আছে? এখন আমরা এখানে কিছু বিষয় মনে রাখতে পারি যে তোমার সঞ্চিত পদার্থের মধ্যে কি কি থাকতে পারে। এগুলোর মধ্যে থাকতে পারে হচ্ছে, মনে রাখতে পারো সিপিএল দিয়ে কি কি মনে রাখবো? সি দিয়ে মনে রাখবো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। ঠিক আছে? কার্বোহাইড্রেট বা কি? কার্বোহাইড্রেট বা শর্করা। পি দিয়ে মনে রাখতে পারো হচ্ছে প্রোটিন। পি দিয়ে কি মনে রাখতে পারো? পি দিয়ে মনে রাখতে পারো হচ্ছে প্রোটিন। ঠিক আছে? এরপর তোমরা এল দিয়ে মনে রাখতে পারো হচ্ছে লিপিড। তাহলে এই যে সিপিএল, এগুলো হচ্ছে আমাদের এগুলাই হচ্ছে কি? সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে কোষের ভিতরে। আর নিঃসৃত পদার্থের মধ্যে কি কি আছে দেখো? নিঃসৃত পদার্থের মধ্যে আমরা মনে রাখতে পারি সেটা হিসপ্যান দিয়ে। এখন দেখো কোনটা দিয়ে কি? হিস দিয়ে মনে রাখতে পারি হচ্ছে হরমোন। হিস দিয়ে মনে রাখতে পারি আমরা হচ্ছে কি? হরমোন। ঠিক আছে? হরমোন নিঃসরণ করে। এরপর হচ্ছে তোমার পি দিয়ে মনে রাখতে পারে হচ্ছে পিগমেন্ট মানে হচ্ছে বিভিন্ন রঞ্জক পদার্থ, রাইট? আচ্ছা, যেমন ধরো ক্লোরোফিল এক ধরনের রঞ্জক পদার্থ। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ই দিয়ে মনে রাখতে পারি হচ্ছে এনজাইম। ই দিয়ে কি মনে রাখতে পারি? এনজাইম। ওকে? তারপর হচ্ছে এন দিয়ে মনে রাখতে পারি হচ্ছে নেকটার। বা নেকটার জিনিসটা কি? নেকটার হচ্ছে যেমন ধরো ফুলের মধ্যে যে মিষ্টি তরল পদার্থ থাকে সেটা নেকটার হচ্ছে বিভিন্ন ফুলের মধ্যে যে বিভিন্ন পতঙ্গ ঘুরে বেড়ায়, এই আমরা বলি ফুলের মধু যেটাকে বলি, সেটাই হচ্ছে নেকটার। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? এই যে হিসপ্যান, এটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে কোন পদার্থগুলোকে? মনে রাখবো হচ্ছে নিঃসৃত পদার্থগুলো। নিঃসৃত পদার্থের মধ্যে কি কি আছে? হরমোন,
পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আর কি আছে, আর হচ্ছে তোমার এখানে বজ্র পদার্থ। বজ্র পদার্থের মধ্যে কি কি আছে লিখতে পারো হচ্ছে রেজিন। রেজিন হচ্ছে কি, তোমরা দেখবা কিছু কিছু উদ্ভিদ থেকে কিছু কিছু এগুলা তরলও না আবার বেশি শক্তও না, এরকম কিছু স্বচ্ছ হলুদ বর্ণের কিছু তরল মানে পদার্থ বের হতে দেখা যায়, যেগুলোকে রেজিন বলে। এছাড়া আছে টেনিন। টেনিন হচ্ছে বেশি পাওয়া যায় এই উপাদানটা চায়ের মধ্যে। আমরা যে চা খাই, এখানে চা পাতার মধ্যে অর্থাৎ চায়ের পাতায় কী থাকে, টেনিন থাকে। অনেক সময় চাকে আমরা কি করলে পাতা দিয়ে যদি বেশিক্ষণ যদি জাল করতে থাকে, তখন দেখা যায় এটা একটু তেতু স্বাদযুক্ত হয়। এটা মূলত টেনিন বের হয়ে যাওয়ার কারণে হয়। তাহলে চায়ের পাতায় টেনিন নামক এই উপাদানটা থাকে। তো আর কি আছে, আর থাকতে পারে যেমন ধরো বলতে পারো ল্যাটেক্সের কথা। ল্যাটেক্স হচ্ছে দুধের মতো সাদা এক ধরনের তরল পদার্থ। যেমন ধরো ওই যে তোমার রাবার গাছ থেকে যে তরলটা বের হয় সাদা বর্ণের, যেটা দিয়ে রাবার প্রস্তুত করা হয়, সেটাকে ল্যাটেক্স বলা হয়। ঠিক আছে, এরপর আমরা বলতে পারি আরও কি, আরও বলতে পারি হচ্ছে বিভিন্ন পদার্থের মধ্যে আছে অ্যালকালয়েড। অ্যালকালয়েড এগুলাও কিন্তু বজ্র পদার্থ হিসেবে বলতে পারি। অ্যালকালয়েড কি, অ্যালকালয়েড হচ্ছে উদ্ভিদের মধ্যে প্রাপ্ত কিছু রাসায়নিক পদার্থ, যেগুলো মানব দেহে ঔষধি গুণ অথবা তোমার বিষ হিসেবে কাজ করতে পারে। যেমন ধর আমি তোমাকে বলি, তামাকের মধ্যে আমরা জানি সবাই নিকোটিন থাকে। নিকোটিন কিন্তু একটা অ্যালকালয়েড পদার্থ। আবার আমরা যে চা খাই, চায়ের মধ্যে কি আছে, চায়ের মধ্যে থাকে হচ্ছে তোমার কেফেইন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড পদার্থ। ঠিক আছে, এরপর যেমন ধরো আফিম, ঠিক আছে, যেটা থেকে পাওয়া যায় মরফিন হচ্ছে ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে, যেটা আবার ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয়। ঠিক আছে, নেশাদ্রব্য হিসেবেও ব্যবহার করা হয়। সো ইত্যাদি পদার্থ আমরা উদ্ভিদের মধ্যে দেখব, যেগুলো হচ্ছে বজ্র পদার্থ। ল্যাটেক্স, রেজিন, টেনিন, অ্যালকালয়েড। আরও আছে যেমন ধরো গাম, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে তোমার কি, উদ্ভিদ যদি কোনো অংশ কাটা হয়, তাই এখান থেকে কষ বের হয়, যেটাকে গাম বলা হয়। ঠিক আছে, এইগুলাই হচ্ছে আসলে উদ্ভিদের কী পদার্থ, বজ্র পদার্থ হিসেবে থাকে। তাহলে আশা করি বুঝছি প্রোটোপ্লাস্ট হচ্ছে কি। প্রোটোপ্লাস্ট কি বললাম, প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীরকে ঘিরে একদম ভিতরের সমস্ত উপাদানটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। সমস্ত উপাদানটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে ভাইয়া প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাস্ট থেকে যদি তুমি নির্জীব বস্তুগুলোকে বাদ দাও, তাহলে কী পাবে, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মূলত হচ্ছে ওই প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা জিনিসকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাস্টের একটা অংশ হচ্ছে নির্জীব বস্তু, অর্থাৎ কোষের ভিতরে যে সমস্ত উপাদান থাকে, যারা আসলে সঞ্চিত অবস্থায় থাকতে পারে, নিঃসৃত পদার্থ, কোষ কর্তৃক নিঃসৃত পদার্থ হিসেবে থাকতে পারে বা বজ্র পদার্থ হিসেবে থাকতে পারে। এরা আসলে কোনো কাজ করে না, এরা বিভিন্ন কাজে হয়তো সহায়তা করতে পারে। সঞ্চিত পদার্থের মধ্যে আছে কার্বোহাইড্রেট, সিপিএল দিয়ে মনে রাখবো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আর নিঃসৃত পদার্থ দিয়ে মনে রাখবো হিসপ্যান দিয়ে হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। আচ্ছা, বজ্র পদার্থের মধ্যে আছে ল্যাটেক্স, রেজিন, টেনিন, অ্যালকালয়েড ইত্যাদি পদার্থ। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। যারা আমার সাথে ক্লাসে আসো, কাইন্ডলি একটু রেসপন্স করো, তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা ভাইয়া, এতটুকু বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, এখন চলো আমরা কিছু কথা বলি। কি ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে। এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, প্রোটোপ্লাজম নিয়ে। প্রথমে আসো প্রোটোপ্লাজমের নামকরণটা যদি একটু দেখি। প্রোটোপ্লাজমের কি দেখব, নামকরণ। নামকরণ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, প্রোটোপ্লাজমের একটা নাম বিজ্ঞানী ফেলিক্স ডুজার্ডিন নামকরণ করছে। বিজ্ঞানীকে ফেলিক্স ডুজার্ডিন। উনি প্রোটোপ্লাজমের একটা নাম দিছে, নামটা হচ্ছে কি, সারকোট। নামটা কি, প্রথম দিকে নাম দিছে হচ্ছে সারকোট। যদি বলা হয় প্রোটোপ্লাজমের সারকোট নামটি কে নামকরণ করছে, সেটা হচ্ছে ফেলিক্স ডুজার্ডিন। ঠিক আছে, এরপর দেখো বিজ্ঞানী পারকিনজে, আমরা যে প্রোটোপ্লাজম বলতেছি, ঠিক আছে, প্রোটোপ্লাজম এই নামটা দিছে হচ্ছে কে, পারকিনজে। তাহলে পারকিনজে কি নাম দিছে, প্রোটোপ্লাজম এই নামটা উনি নামকরণ করেছেন। তাহলে যদি বলা হয় প্রোটোপ্লাজম নামকরণ কে করেছে, তোমরা কি বলবা, সেটা হচ্ছে কি, পারকিনজে। ওকে, আচ্ছা, তাহলে আমরা নামকরণের ব্যাপারে জানলাম। এখন আমরা আরও বেশ কিছু তথ্য নিয়ে কথা বলবো।
দেখো আরও বেশ কিছু তথ্য নিয়ে কথা বলবো। যেমন ধরো এই যে প্রোটোপ্লাজমকে বিজ্ঞানী হাক্সলে বলেছেন কি, প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমকে কি বলছেন? প্রোটোপ্লাজম এটা আসতে পারে, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলছে? হাক্সলে। এটার কথা মনে রাখবা। প্রোটোপ্লাজম জীবনের কি ভিত্তি? জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম কি? জীবনের ভৌত ভিত্তি। এটা কে বলছে? এটা হচ্ছে বিজ্ঞানী হাক্সলে বলছে। এখন খেয়াল করো প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হলো, ঠিক আছে? এটা আসতে পারে পরীক্ষায়, হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে সকল প্রকার ক্রিয়া বিক্রিয়া, ধরো আমাদের সেলের ভিতরে, অর্থাৎ আমাদের সেলটাই হচ্ছে তুমি প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজমের অংশগুলো কী কী? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলো সহ সাইটোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, সব কিছু আসলে কোষের সব কিছুই আসলে প্রোটোপ্লাজম বলতে পারো। তাহলে আমাদের সেলের ভিতরে যত প্রকার ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলাই হচ্ছে মূলত প্রোটোপ্লাজমের ভিতরে। তাহলে আমরা বলতে পারি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি। ভিত্তি কেন বলা হয়? কারণ সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার স্থান, সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার স্থান। তাহলে সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া কোথায় হয় ভাইয়া? প্রোটোপ্লাজমে হয়, বিক্রিয়ার স্থান। সেজন্য জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আর হচ্ছে সকল কোষীয় অঙ্গাণুর ধারক, অর্থাৎ যত কোষীয় অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব কিছু কোথায় থাকে? সব কিছু প্রোটোপ্লাজমের ভিতরে থাকে। সকল কোষীয় অঙ্গাণুর, সকল কোষীয় অঙ্গাণুর কি? সকল কোষীয় অঙ্গাণুর ধারক হিসেবে কাজ করে। সকল কোষীয় অঙ্গাণুর ভাইয়া কি হিসেবে কাজ করে? ধারক হিসেবে কাজ করে, ঠিক আছে? এরপর দেখো আরেকটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ দেখো আমাদের একটা জীবের যা যা লাগে বেঁচে থাকার জন্য, অক্সিজেন, খাদ্য, পুষ্টি, ঠিক আছে? একটা প্রোটোপ্লাজমকে টিকে থাকার জন্য অক্সিজেন, খাদ্য, পুষ্টি সব কিছু লাগে, ঠিক আছে? অর্থাৎ প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই হচ্ছে কি? প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই হচ্ছে কি? জীবের বৈশিষ্ট্য। জীবের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি 2 নম্বরের প্রশ্নে আসে এই 3টা কথা আমরা লিখব, ঠিক আছে? বিজ্ঞানী হাক্সলে কি বলছে? প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়েছে? প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়েছে? কারণ সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার স্থান হচ্ছে প্রোটোপ্লাজম। সকল কোষীয় অঙ্গাণুর ধারক, অর্থাৎ যত কোষীয় অঙ্গাণু আছে সেলের ভিতরে সব কিছু ধারণ করে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য হচ্ছে জীবের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এটা একটু মনে রাখবো, ঠিক আছে? আর প্রোটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণ আমরা দেখব, এটা একটু মনে রাখবো। প্রোটোপ্লাজমের পানির পরিমাণ, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ, প্রোটোপ্লাজমে কিসের পরিমাণ? পানির পরিমাণ হচ্ছে 70 থেকে মেবি 80%, ঠিক আছে? প্রোটোপ্লাজমের পানির পরিমাণ হচ্ছে 70 থেকে 80%, ঠিক আছে? মনে রাখবা যেহেতু প্রোটোপ্লাজমের বেশিরভাগ অংশ হচ্ছে পানি, পানি না থাকলে প্রোটোপ্লাজম থাকবে না, প্রোটোপ্লাজম না থাকলে একটা কোষ থাকবে না, কোষ না থাকলে কিন্তু জীবনও থাকবে না। তাহলে কথা বুঝিও, তার মানে এই যে পানিকে আমরা কি বলতে পারি? এই যে পানি যেহেতু পানি না থাকলে কিন্তু একটা কোষই বেঁচে থাকতে পারতেছে না, সেজন্য পানিকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ বলা হয়। ফ্লুইড অফ, অর্থাৎ জীবনের তরল বলতে পারো, ঠিক আছে? ফ্লুইড অফ লাইফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পানিকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ। কারণ কি? কোষের বেশিরভাগ, বা তুমি বলতে পারো 70 থেকে 80% প্রোটোপ্লাজমের বেশিরভাগ অংশ হচ্ছে কি? পানি দ্বারা গঠিত। কাইন্ডলি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো কিনা, একটু লেখছো কিনা, কে প্রোটোপ্লাজম নামকরণ করছে, এই বিষয়গুলা কাইন্ডলি আমাকে একটু জানাও। যারা আছো কাইন্ডলি একটু জানাও আমাকে, তোমরা বুঝতে পারছো কিনা এতটুকু।
তো তোমরা যারা আছো কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করো অতটুকু তোমরা বুঝতে পারছো কি না। এর পরবর্তীতে আমি যাব বাকি বিষয়গুলোতে। এতটুকু আমাকে বলো আজকে বুঝতে পারছো কি না। আচ্ছা, আমার সাথে স্বাধীন চৌধুরী ক্লাস করতেছে। সো ধন্যবাদ যারা ক্লাস করতেছো, যে বললো হচ্ছে বুঝতে পারছে। ঠিক আছে, যদি বুঝতে পারো আমি এর পরবর্তী টপিকে যাচ্ছি। দেখো, আমরা কিন্তু প্রোটোপ্লাস্ট নিয়ে কথা বলছি এবং প্রোটোপ্লাজম ব্যাপারে অনেক কিছু আমরা জানলাম। এবং একটা বিষয় আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশগুলা কি কি। ঠিক আছে, আসলে প্রোটোপ্লাজমের কি কি অংশ থাকে, তাই না? প্রোটোপ্লাজমের কি কি অংশ থাকে? প্রোটোপ্লাজমের অংশগুলা হচ্ছে কি কি দেখো, বলছিলাম আমি আবার লিখে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কি ঝিল্লি? কোষঝিল্লি। এর সাথে কি থাকবে ভাইয়া? এর সাথে হচ্ছে তোমার সাইটোপ্লাজম। দেখো, সাইটোপ্লাজম বলতে শুধু কোষের তরল অংশটা না, ঠিক আছে, সকল কোষীয় অঙ্গাণু সহ। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে আমরা চাইলে সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কি ভাগগুলা কি কি? একটা হচ্ছে সাইটোসল। সাইটোসল 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 মানে হচ্ছে কোষের, মানে সাইটোপ্লাজমের তরল অংশ। আর একটা অংশ হচ্ছে কোষীয় অঙ্গাণু, মানে এই তরল পদার্থের মধ্যে থাকা কোষীয় অঙ্গাণুগুলা। এই দুইটাকে একসাথে কি বলা হয়? সাইটোপ্লাজম। ঠিক আছে, এর পরবর্তী অংশ কি? প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে, তারপর হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে এই তিনটা অংশ নিয়ে হচ্ছে কি গঠিত? প্রোটোপ্লাজম গঠিত। ঠিক আছে, নিউক্লিয়াস, এই তিনটা অংশ নিয়ে কি কি পাইলাম আমরা? আমরা পেলাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, সাইটোপ্লাজম, এরপর হচ্ছে কি নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম মূলত হচ্ছে শুধু তরল অংশটা না, সাইটোপ্লাজম হচ্ছে তোমার এখানে সাইটোসল। সাইটোসল মানে হচ্ছে মাতৃকা বা তরল অংশটাকে বোঝাচ্ছে। আর এর ভিতরে ঘুরতে থাকা বা এর ভিতরে থাকা কোষীয় অঙ্গাণুগুলা সহ মিলিয়ে হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোটোপ্লাজমের যে তিনটা অংশের মধ্যে প্রথম যে অংশ, সেটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন সংক্রান্ত পড়াশোনা আমরা করব প্রথমে, এরপর হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমরা প্লাজমা মেমব্রেন বলার আগে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। ঠিক আছে, প্রোটোপ্লাজমের চলন, এটার বিষয়ে আমরা একটু দেখি। প্রোটোপ্লাজমের দুই ধরনের চলন আছে। দেখো, আমরা যদি একটু চিন্তা করি, ধরো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, এটা বাইরে, এটা হচ্ছে ধরো কোষ প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রাচীর? কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের যে ভিতরে, এটা যদি আমি অন্য একটা কালার দিয়ে করি, ধরো এটা হচ্ছে, আমি একটু ইয়েলো কালার দিলাম, এটা হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ভিতরে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, এখানে থাকা সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে সবটা হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এখন ধরো তুমি প্রোটোপ্লাজমটাকে, এই ভেতরের প্রোটোপ্লাজমটাকে তুমি যদি একটু তরলের মতো চিন্তা করো, এখানে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে তুমি কিসের মতো চিন্তা করো? ফ্লুইড বা তরলের মতো চিন্তা করো। ঠিক আছে, এখন প্রোটোপ্লাজমের চলনটা যদি একটু বুঝো তোমরা, প্রোটোপ্লাজমের চলনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোষ গহ্বর, এটা ধরো কোষের ভিতরে থাকা একটা কোষ গহ্বর। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি গহ্বর? এটা হচ্ছে একটা কোষ গহ্বর। ঠিক আছে, এখন এই কোষ গহ্বর তাকে ঘিরে অনেক সময় দেখা যায় কি, এই তরল অংশটা অর্থাৎ প্রোটোপ্লাজমটা এরকম কোষ প্রাচীরের চারদিকে এরকম একটা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে। একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে কি করে? প্রোটোপ্লাজমটা একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে একমুখী ঘুরতে থাকে। তখন আমরা তাকে, প্রোটোপ্লাজমের এই ধরনের চলনকে বলবো হচ্ছে একমুখী আবর্তন। কি বলবো? একমুখী আবর্তন। তাইলে প্রোটোপ্লাজমের একটা কি চলন পাইলাম আমরা? একমুখী একমুখী আবর্তন। ঠিক আছে, একমুখী আবর্তন। তো একটা পাইলাম হচ্ছে একমুখী আবর্তন। এটা হচ্ছে কি, এটার সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা। এটা হচ্ছে কি, একটা কোষ গহ্বরকে ঘিরে তোমার যদি তোমার কোষ প্রাচীরের চারপাশে যদি একদিকে, একটি নির্দিষ্ট দিকে আবর্তিত হয় প্রোটোপ্লাজম তরল অংশটা, তখন আমরা তাকে বলবো একমুখী আবর্তন। আর একটা হচ্ছে ভাইয়া, একমুখী আবর্তন কোথায় দেখা যায় এটা একটু মনে রাখিও। পাতাঝাজি, পাতাঝাজি হচ্ছে একটা হাইড্রোফাইট বা এটা হচ্ছে জলজ উদ্ভিদ। পাতাঝাজির পাতাঝাজির কুশস্থ পাতাঝাজির পাতার পাতাঝাজির কুশস্থ প্রোটোপ্লাজম, মানে পাতাঝাজি এই উদ্ভিদটা, এটা একটা উদ্ভিদের নাম। এই উদ্ভিদের মধ্যে যে কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে, সেটার চলন হচ্ছে একমুখী আবর্তন। সেখানে কি দেখা যায়? একমুখী
আবর্তন দেখা যায়। ঠিক আছে, তাহলে পাতাজাজির কুশস্থ প্রোটোপ্লাজমে কি দেখা যায়? একমুখী আবর্তন, অর্থাৎ একটা কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমটা এরকম ঘুরতে দেখা যায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভাইয়া, তাহলে একমুখী আবর্তন আমরা দেখলাম, এটা কোথায় দেখা যায়। আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন, এখন এই চলনটা কীরকম দেখো। বহুমুখী আবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখব দেখো, এখানে হচ্ছে একাধিক কোষ গহ্বর থাকতে পারে। এটা ধরো একটা কোষ গহ্বর, এটা ধরো একটা কোষ গহ্বর, এটা ধরো একটা কোষ গহ্বর। এখন এই কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম, কিছু প্রোটোপ্লাজম এই কোষ গহ্বরকে ঘিরে আবর্তিত হয়, কিছু প্রোটোপ্লাজম এই কোষ গহ্বরকে ঘিরে তোমার চারদিকে ঘুরতে থাকে, আর কিছু প্রোটোপ্লাজম এই কোষ গহ্বরকে ঘিরে। তাহলে অনেকগুলা কোষ গহ্বরকে ঘিরে যদি প্রোটোপ্লাজম এরকম ঘুরতে থাকে বা আবর্তিত হতে থাকে, তখন বলবো আমরা বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন কাদের মধ্যে দেখা যায়? ট্রাডেস্কেনশিয়া উদ্ভিদে। ট্রাডেস্কেনশিয়া উদ্ভিদের কোষে দেখা যায়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রোটোপ্লাজমের চলনটা বললাম। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা বলছিলাম হচ্ছে প্রোটোপ্লাজমের তিনটা অংশ, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সো আমরা প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, সো প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা একটু কথা বলি। যদি প্লাজমা মেমব্রেন নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো ধরো এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, কোষের ধরো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা জানি কোষ প্রাচীরের ঠিক পরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, ভিতরে ধরো বাকি অংশগুলো নিউক্লিয়াস, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, এবং এর ভিতরে অন্যান্য অঙ্গাণুগুলো এখানে আছে। তাহলে আমরা চলো এই যে প্লাজমা মেমব্রেন আছে, কোষ প্রাচীরের ঠিক পরে চারপাশে যে প্লাজমা মেমব্রেন আছে, এটা নিয়ে বেশ কিছু কথা আমরা জেনে নিই। প্রথম কথা হচ্ছে এই যে প্লাজমা মেমব্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাজমা মেমব্রেনটা ভাইয়া কী দিয়ে তৈরি? মনে রাখবে এটা লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। সেজন্য আমরা বলবো প্লাজমা মেমব্রেন কী দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত প্লাজমা মেমব্রেন, একটা পাইলাম। দুই নাম্বার কথা হচ্ছে এই প্লাজমা মেমব্রেনটা যদিও মনে হচ্ছে একটা লেয়ার, কিন্তু এখানে যে লিপিড এবং প্রোটিনগুলো থাকে প্লাজমা মেমব্রেনের ভিতরে, যদি তুমি একদম কি বলে যে আণুবীক্ষণিক একদম যদি তোমার মলিকুলার লেভেলে যদি স্টাডি করো, দেখবা যে এখানে লিপিড এবং প্রোটিনের যে অণুগুলো আছে, অণুগুলো দুইটা লেয়ারে সজ্জিত থাকে। সেজন্য আমরা যদিও দেখতে আমরা আঁকার সময় এরকম একটা লাইন দিয়ে ড্র করি, মনে রাখবে লিপিড এর ভিতরে যে লিপিড এবং প্রোটিন থাকে, এগুলো কিন্তু দুইটা স্তরে সজ্জিত থাকে। সেজন্য আমরা প্লাজমা মেমব্রেনকে কি বলবো? আমরা প্লাজমা মেমব্রেনকে বলবো হচ্ছে দ্বিস্তরী। কত স্তরী? এটা হচ্ছে তোমার দ্বিস্তরী। প্লাজমা মেমব্রেন কত স্তরী? দ্বিস্তরী। আমরা কথা বলতেছি হচ্ছে প্লাজমা মেমব্রেন নিয়ে, প্লাজমা মেমব্রেন নিয়ে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন নিয়ে কথা বললাম। আচ্ছা, এখন দেখো এরপর হচ্ছে এটা হচ্ছে স্থিতিস্থাপক। প্লাজমা মেমব্রেন হচ্ছে কি স্থিতিস্থাপক এবং খুবই সূক্ষ্ম, পাতলা। ঠিক আছে, স্থিতিস্থাপক মানে কি? অনেকটা রাবারের মতো। রাবারকে টানলে একটু প্রশস্ত হয় এবং ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। ঠিক প্লাজমা মেমব্রেনটা অনেকটা তোমার কি বলতে পারো ইলাস্টিক বা স্থিতিস্থাপক টাইপের। ঠিক আছে, আচ্ছা এরপর মনে রাখবে এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনকে ক্রস করে কিছু জিনিস, কিছু অণু আছে, রাসায়নিক অণু আছে যারা ভেতরে ঢুকতে পারে, আর কিছু রাসায়নিক অণু আছে যারা ভেতরে ঢুকতে পারে না। তাইলে প্লাজমা মেমব্রেনটা কাউকে অনুমতি দিচ্ছে ভিতরে ঢোকার জন্য, কিছু কিছু অণু আছে যারা, আর কিছু কিছু বড় অণু বা ফুলার অণু আছে যারা মেমব্রেনটা ক্রস করে কোথায় যেতে পারে না? প্লাজমা মেমব্রেনের ভেতরে যেতে পারে না। তাহলে আমি কি বলতে পারি? এটা সবাইকে পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, সেজন্য আমি এটাকে বলতে পারি হচ্ছে বৈষম্যবেদ্য, অর্থাৎ সবার জন্য সমান না, বৈষম্য করে রাখছে। কাউকে ঢুকতে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না ভিতরে। সেজন্য প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলবো? বৈষম্যবেদ্য। তাহলে এখন তুমি প্লাজমা মেমব্রেনের যদি সংজ্ঞা দিতে চাও, এই ওয়ার্ডগুলা দিয়ে সংজ্ঞাটা দিয়ে দিতে পারবা। কীরকম কীরকম সংজ্ঞাটা দিতে পারো? বলবা হচ্ছে কি লিপোপ্রোটিন নির্মিত দ্বিস্তরী স্থিতিস্থাপক ও সূক্ষ্ম যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা তোমার কি একটা কোষ আবৃত থাকে, তাকে আমরা কি বলতে পারি? প্লাজমা মেমব্রেন বলতে পারি। দেখি বলো তো কী কী দিয়ে গঠিত? প্রথম হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ লিপোপ্রোটিন দিয়ে গঠিত প্লাজমা মেমব্রেন, এবং এখানে লিপিড এবং প্রোটিনগুলো দুইটা স্তরে সজ্জিত থাকে, সেজন্য বলবো দ্বিস্তরী। এবং এটা হচ্ছে ভাইয়া স্থিতিস্থাপক ও সূক্ষ্ম, খুবই পাতলা, এবং এটা বৈষম্যবেদ্য।
সবার জন্য সমান না, সবাইকে প্রবেশ করতে দেয় না, কেউ ঢুকতে পারে কেউ ঢুকতে পারে না। তাহলে আমরা কি বলবো, লিপোপ্রোটিন দ্বারা গঠিত যে দ্বিস্তরী স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য পর্দা দ্বারা তোমার কোষ বা প্রোটোপ্লাজম কি থাকে, আবদ্ধ থাকে, বেষ্টিত থাকে, তাকে আমরা কি বলতে পারি, প্লাজমা মেমব্রেন বলতে পারি। ঠিক আছে, এখন আশা করি এই ব্যাপারটুকু বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, একজন বললো হচ্ছে শাহরিয়ার আলম, চলন কত প্রকার? এটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন হচ্ছে দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে তোমার একমুখী আবর্তন বলে, আরেকটাকে বলা হয় বহুমুখী আবর্তন। সো অনেকে তোমরা এখানে কমেন্ট করছো, ধন্যবাদ সবাইকে যারা ক্লাস করতেছো রেগুলার যারা ক্লাস করতেছো সবাইকে ধন্যবাদ। এখন আসো, প্লাজমা মেমব্রেন আসলে কি দ্বারা গঠিত, প্লাজমা মেমব্রেন কি নিয়ে গঠিত, বা কি কি উপাদানগুলা আমরা জানি হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত প্লাজমা মেমব্রেন। এখানে আমি লিখলাম সেটা হচ্ছে লিপিড ও কি দিয়ে গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। এখন প্লাজমা মেমব্রেনের গঠন, প্লাজমা মেমব্রেন যে উপাদানগুলা নিয়ে গঠিত তারা প্লাজমা মেমব্রেনের মধ্যে কীভাবে সজ্জিত আছে, ঠিক আছে, এগুলা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছে। আবার যদি একটু বলি, প্লাজমা মেমব্রেনের মধ্যে যে উপাদানগুলো আছে লিপিড বা প্রোটিন, বিভিন্ন শর্করাও থাকে, এরা প্লাজমা মেমব্রেনের মধ্যে কিভাবে সজ্জিত আছে বা কিভাবে এরা প্লাজমা মেমব্রেনের মধ্যে অ্যারেঞ্জমেন্টে আছে, ঠিক আছে, সেটাকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল উপস্থাপন করেছেন। তাদের মধ্যে দেখো আছে প্লাজমা মেমব্রেনের যে ভৌত গঠন নিয়ে যে মডেলগুলো আছে, তার মধ্যে ড্যানিয়েলি এবং ড্যাপসনের একটা মডেল হচ্ছে স্যান্ডউইচ মডেল। কেন এটাকে স্যান্ডউইচ মডেল বলা হয় এটা আমরা দেখব, ঠিক আছে। তারপর হচ্ছে রবার্টসন নামক একজন বিজ্ঞানী প্লাজমা মেমব্রেনের গঠন নিয়ে একটা মডেল প্রস্তাব করছে, সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। একটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত যে মডেল সেটা হচ্ছে সিঙ্গার ও নিকলসন, এর একটা মডেল দিয়েছেন যার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গ্রহণযোগ্য, এবং এটাই আমাদের পরীক্ষা আসার মতো মডেল, ঠিক আছে। এবং এছাড়াও বেনসনস মডেল এবং লিনার্ট ও সিঙ্গার মডেল নামে আরও দুইটা মডেল আছে, ঠিক আছে। তাহলে এই প্লাজমা মেমব্রেনের কি নিয়ে দিছে, এগুলা ভৌত গঠন নিয়ে। ভৌত গঠন মানে কি বললাম, এখানে যে প্লাজমা মেমব্রেন আমরা জানি লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো নিয়ে গঠিত। তো এই অণুগুলা প্লাজমা মেমব্রেনের মধ্যে কিভাবে সজ্জিত আছে, কিভাবে আছে সজ্জিত, সেই ব্যাপারগুলো এই মডেলগুলোতে ওনারা ব্যাখ্যা করার চেষ্টা করছে, ঠিক আছে, কিভাবে আছে সেটা। তো তার মধ্যে সবচেয়ে বিখ্যাত মডেল কোনটা বললাম, সিঙ্গার এবং নিকলসনের কি মডেল, ফ্লুইড মোজাইক মডেল। বুঝছো, এই ফ্লুইড মোজাইক মডেল খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। সো দেখো, তো যারা ক্লাসে মানে আছো তারা বুঝতে পারছো কিনা এতটুকু আমাকে একটু বলো কাইন্ডলি, ঠিক আছে। তো আমরা আজকে কি কি দেখলাম, আমরা যে বিষয়গুলো একটু দেখলাম, দেখো আমরা দেখলাম হচ্ছে কোষপ্রাচীরের গঠনের মধ্যে, কোষপ্রাচীরের প্রথম হচ্ছে তোমার দেখলাম হচ্ছে ভৌত গঠন। আচ্ছা, কোষপ্রাচীরের ভৌত গঠনের মধ্যে, আচ্ছা কোষপ্রাচীরে আমরা কিছু গঠন বলি নাই, মিস করছি, একটা হচ্ছে রাসায়নিক গঠন ভাইয়া। এখন কোষপ্রাচীরের রাসায়নিক গঠনটা একটু যদি বলি, এখানে দেখো কোষপ্রাচীরের কি গঠন, রাসায়নিক গঠন, এটা যদি একটু বলি, রাসায়নিক গঠন দেখো। এখন এই কোষপ্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে দেখো কি কি আছে, কোষপ্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে কোষপ্রাচীর কি কি নিয়ে গঠিত, সেলুলোজ আছে, এটা বলবা, তারপর আছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ আছে, তারপর তুমি বলবা হচ্ছে কোষপ্রাচীরের মধ্যে আছে পেকটিন, পেকটিন আছে, এবং তোমার কি আছে গ্লাইকো প্রোটিন আছে। এখন কোনটা কত পার্সেন্ট আছে দেখো, আমরা যদি একটু বলি, দেখো কোনটা কত পার্সেন্ট আছে। এই যে সেলুলোজ হচ্ছে 40% থাকে, এটা একটু মনে রাখিও, কোষপ্রাচীরের মধ্যে সেলুলোজ 40, এবার মনে রাখিও। হেমি দিয়ে মনে রাখো হাফ, সেলুলোসের হাফ, সেলুলোজ যদি 40% থাকে, হেমিসেলুলোজ থাকবে হচ্ছে 20%, ঠিক আছে। আর পেকটিন দিয়ে মনে রাখবো, টি দিয়ে মনে রাখবো হচ্ছে 30, অর্থাৎ 30% থাকে পেকটিন, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন থাকে হচ্ছে বাকি কত পার্সেন্ট, বাকি হচ্ছে 10%, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তাহলে রাসায়নিক গঠনের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে কোষপ্রাচীর কোন কোন রাসায়নিক উপাদানগুলোর মধ্যে কত পার্সেন্ট থাকে, এগুলো একটু মনে রাখবো, ঠিক আছে ভাইয়া। এখন দেখো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষপ্রাচীরের কি গঠন, সূক্ষ্ম গঠন। কোষপ্রাচীরের কি গঠন ভাইয়া, সূক্ষ্ম গঠনটা নিয়ে কথা বলবো। দেখো কোষপ্রাচীরের কি গঠন নিয়ে কথা বলবো হচ্ছে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে। রাসায়নিক গঠনটা আশা করি তোমরা লিখবা। এখন আমরা কথা বলবো হচ্ছে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে।
আচ্ছা, এখন কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনের মধ্যে দেখো, কোষপ্রাচীরের মধ্যে তোমার আমরা জানি হচ্ছে সেলুলোজ থাকে কোষপ্রাচীরের গঠনের উপাদানের মধ্যে, সেলুলোজ। এখন এই সেলুলোজ, খেয়াল করো, এই সেলুলোজটা যুক্ত হয়ে এক অপরের সাথে যুক্ত হয়ে গঠন করে হচ্ছে মাইসেলি নামক কিছু বৃহৎ স্ট্রাকচার। তাহলে দেখো কি বললাম, সেলুলোজ কোষপ্রাচীরের গঠনের প্রধান উপাদান আমরা জানি। এবার এই সেলুলোজ একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, মাইসেলি তৈরি করে। এখন দেখো, আর এই মাইসেলিগুলা পরস্পরের সাথে আবার কি হয়ে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে মাইক্রোফাইব্রিল। কি তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে, ঠিক আছে, মাইক্রোফাইব্রিল তৈরি করে। আর এই মাইক্রোফাইব্রিলগুলো আবার যে মাইক্রোফাইব্রিলগুলো তৈরি হবে, এরকম অনেকগুলো মাইক্রোফাইব্রিল একসাথে এক অপরের সাথে যুক্ত হবে, তৈরি করে। মাইক্রো মানে হচ্ছে ছোটো, আর ম্যাক্রো এগুলা মিলে মিলে তৈরি করবে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। কি ফাইব্রিল তৈরি করবে, ম্যাক্রোফাইব্রিল তৈরি করবে, রাইট। আচ্ছা, খেয়াল করো তাহলে কি, মাইক্রোগুলা অর্থাৎ মাইক্রো মানে হচ্ছে ছোটো ছোটো ফাইব্রিল বা তন্তুগুলা, ফাইব্রিল মানে হচ্ছে তন্তু, এগুলা মিলে মিলে কি তৈরি করবে, ম্যাক্রোফাইব্রিল অর্থাৎ মোটা তন্তু। আর এই ম্যাক্রোফাইব্রিলগুলো মিলিত হয়ে কি তৈরি করবে জানো, তৈরি করবে হচ্ছে ভাইয়া কোষপ্রাচীর। কি তৈরি করবে, কোষপ্রাচীর। কি তৈরি করবে ভাইয়া, কোষপ্রাচীর তৈরি করবে। কি তৈরি করবে, কোষপ্রাচীর। আমরা একটু মনে রাখবো এটা। তাহলে কোষপ্রাচীর তৈরি করবে, ঠিক আছে। তাহলে দেখো, সেলুলোজ এখানে হচ্ছে, আমি যদি একটু বলি কয়টা অণু, সেলুলোসের 100টা অণু যুক্ত হয়ে মাইসেলি তৈরি করে, এবং 20টা অণু যুক্ত হয়ে মাইসেলি, 20টা যুক্ত হয়ে মাইক্রোফাইব্রিল, এবং 250টা মাইক্রোফাইব্রিল যুক্ত হলে ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। ম্যাক্রোফাইব্রিল হচ্ছে কি তৈরি করবে, কোষপ্রাচীর গঠন করবে। এখন এই যে মাইসেলি কি বলা হয়, এটা একটু মনে রাখবা। কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক, এটা মনে রাখি, অনেক সময় পরীক্ষা এমসিকিউতে দেই, কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, তাহলে কি বলবো, মাইসেলি। আচ্ছা, তোমরা জানো সেলুলোজ কি দিয়ে তৈরি হয়, তোমরা বিগত ক্লাসে বলছিলাম সেলুলোজ মূলত তৈরি হচ্ছে বিটা গ্লুকোজ দিয়ে। কি দিয়ে, বিটা গ্লুকোজ, অর্থাৎ অনেকগুলা বিটা গ্লুকোজের অণু, প্রায় তোমার 1000 থেকে 3000 বিটা গ্লুকোজের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। তাহলে বুঝো, এখানে যদি আমরা একটু বলি কোষপ্রাচীরের যে সূক্ষ্ম গঠন, এটার মধ্যে যদি আমরা একটু দেখি, দেখো প্রথমে হচ্ছে সেলুলোজটা তৈরি হবে। আমরা জানি সেলুলোজ তৈরি হচ্ছে বিটা গ্লুকোজের চেইন, এটা আমরা জানি। 1000 থেকে 3000 বিটা গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। এখন এরকম 100টা সেলুলোজের চেইন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, মাইসেলি। মাইসেলিকে বলা হয় কোষপ্রাচীরের কি বলা হয়, মাইসেলিকে বলা হচ্ছে, এটা আমরা মনে রাখবো, মাইসেলিকে বলা হয় কোষপ্রাচীরের কি গাঠনিক একক বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো 20টা মাইসেলি যুক্ত হয়ে মাইক্রো মানে হচ্ছে ছোটো, ফাইব্রিল মানে তন্তু, ছোটো তন্তু তৈরি করবে। আর মাইক্রোফাইব্রিলগুলা 250টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে ম্যাক্রো মানে হচ্ছে বড় কিছু, ম্যাক্রোফাইব্রিল বা বড় তন্তু তৈরি করবে। আর এই বড় তন্তুগুলো মিলে হচ্ছে কি তৈরি করবে, কোষপ্রাচীর তৈরি করবে। কাইন্ডলি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, কোষপ্রাচীর। আচ্ছা, কাইন্ডলি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা, তাহলে দেখো, আমরা এটা হচ্ছে কোষপ্রাচীরের কি গঠন, এটা হচ্ছে ভাইয়া কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে আমরা কথা বললাম। এরপর দেখো কোষপ্রাচীরের কাজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আসলে কোষপ্রাচীর কি কি কাজ করে বা কি কি সুবিধা আমাদের কোষকে দিচ্ছে, অতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। আচ্ছা, তাহলে দেখো কোষপ্রাচীরের প্রথম যদি কাজ নিয়ে কথা বলতে চাই, কোষপ্রাচীরের কাজের মধ্যে পড়ে হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার রক্ষা। রক্ষা কেন, দেখো তোমরা জানো কোষপ্রাচীর হচ্ছে কোষের একদম বাইরে থাকে, তাই না, ভিতরে থাকে হচ্ছে কোষটা।
এখন কোষকে বিভিন্ন বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করার কাজকে, যে সবার বাইরে থাকে সেই তো প্রোটেকশন দিবে, তাই না? তাহলে কোষপ্রাচীর কোষকে রক্ষা করে। তারপর হচ্ছে আকৃতি প্রদান করে। দেখো একটা কোষ কীরকম হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে কোষপ্রাচীরের উপর। কোষপ্রাচীর যদি গোল হয় কোষটা গোল হবে, কোষপ্রাচীর যদি এরকম হয় তোমার আয়তাকার, আয়তাকার বর্গাকার হলে বর্গাকার হবে। কথা বুঝছো? কোষপ্রাচীর যদি এই শেপের হয় তাহলে কোষটাও এই শেপের হবে। কথা বুঝছো আমার? তাহলে কোষপ্রাচীর মূলত নির্ধারণ করবে হচ্ছে কোষের কি আকৃতিটা, এটা দেখতে কীরকম হবে। যেহেতু বাইরে থাকে একদম, কোষপ্রাচীর হচ্ছে একটা শক্ত কাঠামোর মতো, তাহলে এটা যেরকম হবে কোষের আকৃতিটাও সেরকম হবে। আশা করি অতটুকু তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আরেকটা কাজ হচ্ছে দৃঢ়তা ও যান্ত্রিক সুবিধা প্রদান করা। দৃঢ়তা ও যান্ত্রিক সুবিধা প্রদান করে। দেখো খেয়াল করো তো, আচ্ছা আমাদের স্কিন যদি আমরা ধরি দেখা যাচ্ছে নরম, প্রাণীদের স্কিন, তাই না? কেন? কারণ হচ্ছে এখানে কোনো কোষপ্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষপ্রাচীর নেই, তাই না? খেয়াল করো তো। কিন্তু উদ্ভিদ কোষে আমরা কি দেখব? উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকার কারণে উদ্ভিদ কিন্তু অনেক কী হয়, তার আবরণ থেকে শুরু করে সমস্ত কিছু শক্ত হয়, ঠিক আছে? আচ্ছা একটা কথা তোমাদেরকে যদি বলি, আমরা দৃঢ়তা ও যান্ত্রিক সুবিধা প্রদান করে, এটা কীরকম যদি একটু বুঝাই। ধরো তুমি, আমি বা প্রাণীরা দাঁড়িয়ে থাকতে পারে কী জন্য? আমাদের ভিতরে একটা কঙ্কালতন্ত্র আছে, ঠিক আছে? ওই কঙ্কালের জন্য আমরা কিন্তু দৃঢ়তা পাই, ঠিক আছে? একটা শক্ত দৃঢ়তা বা একটা স্ট্রেংথ পাই, ঠিক আছে? দৃঢ়তা পাই। কিন্তু উদ্ভিদেতে দেখো তো, উদ্ভিদ যে খাড়া দাঁড়িয়ে থাকে, উদ্ভিদের কি কোনো কঙ্কালতন্ত্র আছে? তাহলে উদ্ভিদ কীভাবে দাঁড়িয়ে থাকে? আসলে উদ্ভিদের যে কোষপ্রাচীর, দেখো ধরো এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, ঠিক আছে? এই কোষপ্রাচীরটা কিন্তু খুব শক্ত, তো তার উপর আরেকটা কোষ, তার উপর আরেকটা কোষ, তাহলে এভাবে শক্ত হয়ে কী হতে থাকতে পারে, একটার উপর একটা দাঁড়িয়ে থাকতে পারে। যদি কোষপ্রাচীর না থাকতো তাহলে কোষগুলো কিন্তু কলাপস করতো, ঠিক আছে? এগুলা তোমার দাঁড়িয়ে থাকতে পারতো না, ঠিক আছে? তাহলে এই যে উদ্ভিদকে দৃঢ়তা দিচ্ছে, ঠিক আছে, এবং একটা সুবিধা, দৃঢ়তা বা দাঁড়িয়ে থাকার জন্য যে সুবিধা, যান্ত্রিক সুবিধা প্রদান করতেছে, এটা কিন্তু কোষপ্রাচীর প্রদান করতেছে। আবার হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কোষীয় সংযোগ। কি সংযোগ? কোষীয় সংযোগ প্রদান করে, ঠিক আছে? কি সংযোগ প্রদান করে, ঠিক আছে? কোষীয় সংযোগ প্রদান করে, অর্থাৎ দুইটা কোষের মধ্যে, খেয়াল রাখো, দুইটা কোষের মধ্যে মধ্যবর্তী আমরা জানি হচ্ছে কিছু ছিদ্র থাকে যেগুলোর মধ্য দিয়ে একটা নলাকার সংযোগ তৈরি হয়, এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন পদার্থ আসা যাওয়া করে। এই যে কোষের সংযোগ যেটাকে তোমরা প্লাজমোডেসমাটা বলো, প্লাজমোডেসমাটা, ঠিক আছে? প্লাজমোডেসমাটা। তো খেয়াল করো এই প্লাজমোডেসমাটা, তাহলে আরেকটা বলতে পারি হচ্ছে আমরা কি, কোষীয় সংযোগ, অর্থাৎ তোমার এটা কিসের মাধ্যমে হয়? প্লাজমোডেসমাটার মাধ্যমে হয়, প্লাজমোডেসমাটার মাধ্যমে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে তোমার কি কাজ। তারপর হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। পানি ও কি খনিজ লবণ পরিবহনে কি করে? খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, ঠিক আছে? অর্থাৎ দেখো উদ্ভিদ কোষপ্রাচীরের মধ্যে, যেমন তোমরা যারা জাইলেম, তোমার খনিজ লবণ, পানি ও খনিজ লবণ পরিবহন করে। জাইলেমের যে সেলগুলো থাকে, ঠিক আছে, ট্রাকিড বেসেল সেল, ঠিক আছে, ওই সেলগুলোর যে কোষপ্রাচীরের যে ছিদ্রগুলো আছে, ওই ছিদ্রগুলো দিয়ে আসলে তোমার কি হয়, কোষপ্রাচীরের এই ছিদ্রগুলো দিয়ে তোমার বিভিন্ন পানি, খনিজ লবণ এগুলা ধীরে ধীরে উপরের দিকে উঠে এবং পুরা উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাইলে আমরা আশা করি তোমার বুঝতে পারছি যে কোষপ্রাচীরের এই কাজগুলো পড়লে হবে। প্রথমত হচ্ছে রক্ষা, বাইরের আঘাত থেকে কোষপ্রাচীরকে কী করবে? রক্ষা করবে। তারপর হচ্ছে আকৃতি প্রদান এবং দৃঢ়তা ও যান্ত্রিক সুবিধা প্রদান করবে। কোষীয় সংযোগ, যেটা অর্থাৎ দুইটা কোষের মধ্যে সংযোগ, যেটা হচ্ছে প্লাজমোডেসমাটা নামক একটা নলাকার ছিদ্রের মধ্য দিয়ে হবে। তারপর হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে। অতটুকু তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে কিন্তু তোমার বিস্তারিত আলোচনা করব হচ্ছে কি নিয়ে? বিস্তারিত আলোচনা করব হচ্ছে তোমার কোষ প্রাচীরের যে গঠন, প্লাজমা মেমব্রেনের যে গঠন। আজকে আমরা কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করলাম এবং প্লাজমা মেমব্রেনের যে গঠন সেটা হচ্ছে
ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আমরা কথা বলবো। সো ধন্যবাদ সবাইকে, যারা ক্লাস করছো ক্লাসের নোটগুলো একটু শেয়ার করে দিও। আমি দেখতে পাইলাম হচ্ছে শুধুমাত্র একজন আমাদের এই স্বাধীন কিন্তু নোটগুলো শেয়ার করতেছে, বাকি কেউ কিন্তু নোট শেয়ার করো না। সো যারা শুরু থেকে পড়াশোনা করবা ভালো করে, তারা এগিয়ে থাকবা, তারাই লাইফে ভালো কিছু করবা, ভালো জায়গায় যাবা। ঠিক আছে, শুভকামনা সবার জন্য। সো তোমরা কাইন্ডলি একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও যেন ক্লাসগুলো তারা নিয়মিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।